সিয়াম পর্দাটা একটু টেকে দাও, পর্দাটা আচ্ছা শোনো, আমি এই ক্লাসটা এই তৃতীয় অধ্যায় প্রথম অংশের গ্রুপে দিচ্ছি, দ্বিতীয় অংশের গ্রুপে না। তাই তোমরা এই ক্লাসটা কিন্তু অনেকেই দ্বিতীয় অংশের গ্রুপে যুক্ত হওনি, তোমরা একটু যুক্ত হয়ে নিও। তবে এই প্রশ্নগুলো যেহেতু প্রথম অংশের, সেই জন্য আমি এই সমাধান ক্লাসটা প্রথম অংশের গ্রুপে দিচ্ছি। আর দ্বিতীয় অংশের গ্রুপটা তো আমাদের ধারাবাহিকভাবে চলবে, সেখানে পোলারায়ন, পোলারিটি, হাইব্রিডাইজেশন এগুলো থাকবে। আর সেখানে পরীক্ষা নিয়ে সেখানে উত্তরপত্রের ক্লাসটা ওই গ্রুপে দেবো। তাই আজকে যেহেতু এটা আমাদের সমাধান ক্লাস, এটা তোমরা পাবে মৌলের পর্যাবৃত্ত ধর্ম 1 নাম্বার গ্রুপে, ঠিক আছে? ওইখানেই পাবে এটা, এই ক্লাসটা। হ্যাঁ, এটা হচ্ছে মূলত সমাধান ক্লাস। আচ্ছা, কালকে চার দিছে তৃতীয় অধ্যায় প্রথম অংশ, পরীক্ষার এ ও বি সেট প্রশ্নের সমাধান। আমাদের দ্বিতীয় গ্রুপে ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলবে, যেহেতু এই প্রশ্নগুলো প্রথম অংশের উপর নেওয়া আছে, সেই জন্য এটা প্রথম অংশে নিচ্ছে ক্লাসটা। যারা প্রশ্ন পাওনি, খাতা পাওনি, পুরস্কার পাওনি, যারা পাওয়ার কথা নিয়ে যাবে। এবারের পুরস্কার ধার্য করা হয়েছে যারা 14 নাম্বার পাবে, মিনিমাম 14 হচ্ছে এক গ্রেড, তাদের জন্যই পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। আমি রেজাল্টের যে তালিকাটা আসতে পাওয়া হয়েছে। এবারের পরীক্ষায় বেশিরভাগ মার্কস হচ্ছে মোবাইল নাম্বারের মতো 0, 1, 2, 5, 6, 3, 4, 0 এরকম। বুঝলাম না, তৃতীয় অধ্যায়ের পরীক্ষায় প্রতি বছর এরকমই হয়। এটা এই বছর বলে কথা না, কারণ তৃতীয় অধ্যায়কে বেশিরভাগ স্টুডেন্ট মনে হয় তেমন গুরুত্ব দেয় না। এই মনে করো যে এটা তো বিরক্তিকর, কোনো অঙ্ক নেই, কিছু নেই, সব বর্ণনামূলক। তো এই পরীক্ষায় A+ পেয়েছে শুধুমাত্র 4 জন, চিটাগাং কলেজের তন্ময়, সিটি কলেজের বার্জিস, আর বন্দর কলেজের সাদিয়া সুলতানা, আর বিএনের আহমাদিনিজাত জয়। অবশ্য তার মধ্যে 2 জন হচ্ছে অনলাইনে পরীক্ষা দিছে, যারা A+ পাইছে। আর এ গ্রেড পেয়েছে রাজভৌমিক, ফিজা, তানহা, এই হচ্ছে গ্রেড। বাকিরা কিন্তু এর থেকে কম, অনেকে 13 পেয়েছে, দুর্ভাগ্যজনক, একের জন্য পুরস্কার বঞ্চিত। তাই আনান আসছে, আনান, এরা পুরস্কার পাবে, যাদের নাম বলছি এরা পুরস্কার পাবে সবাই। তো এরকম করলে তো হবে না, অনেকেই দেয়নি পরীক্ষা, শীতের বইয়ে মনে হয় আসে নাই নাকি, যেহেতু বেশি ঠান্ডা পড়তেছে। তবে আগামীতে আরও 2টা পরীক্ষা হবে এই অধ্যায়ের উপর, তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের উপর, এবং MCQ পরীক্ষা হবে একটা পুরো তৃতীয় অধ্যায়ের উপর। প্রতিটা অধ্যায়ের উপর আমরা 3টা করে পরীক্ষা নিই, এরপর বড় পরীক্ষাগুলো তো আসতেছে পরে, আপাতত ছোট ছোট 3টা পরীক্ষা নিই। আচ্ছা, আমরা দেখি পরীক্ষার প্রশ্নটা কি খুব কঠিন ছিল কিনা। যারা প্রশ্ন পাওনি, খাতা পাওনি, ওরা নিয়ে যাবে। দেখো, আমি প্রশ্ন সবাইকে দিয়েছি, প্রশ্নটা একটু নাও, দ্রুত পারলে 5 উত্তর লিখে রাখো। এই পিছনে কথা বলতেছে কে? ফাইরুজ, যথারীতি না? প্রশ্ন পেয়েছ? যারা প্রশ্ন পাওনি যাওয়ার সময় নিয়ে যাবে। দেখো, 1 ক, স্যালকোজেন
স্যালকোজেন হচ্ছে কি আকরিক গঠনকারী মৌল, গ্রুপ 16। আকরিক কারা? যাদের থেকে লাভজনক উপায়ে ধাতু নিষ্কাশন করা যায়। আকরিক গঠনকারী মৌল লিখে রাখলে হচ্ছে ক্লোরিন ও ক্লোরাইড। কোনটি আকারে বড়? ক্লোরিন এবং ক্লোরাইড। এই কথা বলতে পারো না, ক্লাসটা শেষ করে দেখো। ক্লোরিন আর ক্লোরাইড, এই অনেকেই এখানে ইলেকট্রন বিন্যাস আনার চেষ্টা করছে। শোনো, সব জায়গায় তো আর ইলেকট্রন বিন্যাস উত্তর নয়। ইলেকট্রন বিন্যাস কখন আনবে আর কখন প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা আনবে। যেমন তোমাকে যদি এরকম প্রশ্ন করে বেরিলিয়াম আর বোরনের মধ্যে কোনটির আয়নীকরণ বিভব বেশি, এই দুইটা কিন্তু পরমাণু। পরমাণু থাকলে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবে, কিন্তু আয়ন হলে কিন্তু এগুলো ইলেকট্রন বিন্যাস নয়, এগুলো প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা। যেমন এখানে প্রোটন 17টা, ইলেকট্রন হচ্ছে কত? 17। আর এখানে প্রোটন 17টা হলেও ইলেকট্রন কিন্তু বেশি, ইলেকট্রন 18টা। তো ইলেকট্রন সংখ্যা বেশি হলে তোমার বাইরের সেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায় এবং অতিরিক্ত ইলেকট্রনের কারণে ইলেকট্রন বিকর্ষণ বেড়ে যায়। ইলেকট্রন বিকর্ষণ বেড়ে যায়, ইলেকট্রন মেঘের বিস্তার ঘটে, এই কারণে আকার বেড়ে যায়। এটাই লিখবে। এখানে ইলেকট্রন বিন্যাসের কোনো পার্ট নেই, কারণ ইলেকট্রন বিন্যাস এখানে ফ্যাক্টর নয়। ঠিক একইভাবে সোডিয়াম আর সোডিয়াম আয়নের ক্ষেত্রেও যখন বলবে, সেখানেও প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে ফ্যাক্টর। এই যখনই আয়নের বিষয় আসবে তখন প্রোটন আর ইলেকট্রন সংখ্যাটা বড় ফ্যাক্টর, সেখানে ইলেকট্রন বিন্যাস তেমন কোনো ফ্যাক্টর নয়। যেমন এখানে দেখো, এখানে আকার ছোট হয়ে যাবে এটার, অর্থাৎ এটা আকারে ছোট। ক্যাটায়ন হলে আকারে ছোট হয়। কেন ছোট হয়? কারণ প্রোটন সংখ্যা বেশি থাকলে ওরা ইলেকট্রনগুলোকে অধিক জোরে কেন্দ্রের দিকে আকর্ষণ করে বলে আকার ছোট হয়ে যায়। কিন্তু ইলেকট্রন সংখ্যা বেশি থাকলে প্রোটনরা সেভাবে আকর্ষণ করতে পারে না এবং অতিরিক্ত ইলেকট্রনের কারণে ইলেকট্রন বিকর্ষণ বেশি হবে, ফলে আকার কি হবে? সম্প্রসারণ হবে, ইলেকট্রন মেঘের বিস্তার ঘটবে। ঠিক আছে, এ হচ্ছে আকারে বড় হওয়ার কারণ। এটা হচ্ছে আকারে বড় হওয়ার কারণ। এটা আকারে বড় কার থেকে? পরমাণু থেকে অ্যানায়ন আকারে বড়, পরমাণু থেকে ক্যাটায়ন আকারে ছোট। এরপরের প্রশ্ন, এ ও বি মৌলের অক্সাইডের প্রকৃতি। এ হচ্ছে, নিশ্চয়ই চিনতে পারছো, লিথিয়াম। এ হচ্ছে লিথিয়াম, বি হচ্ছে কার্বন। ঠিক আছে কিনা? লিথিয়ামের অক্সাইড দেখো, লিথিয়ামের অক্সাইড হচ্ছে লিথিয়াম অক্সাইড, সংকেতটা যেন বললা হয়। সাধারণত ধাতুর অক্সাইড হয় ক্ষারধর্মী, না হয় উভয়ধর্মী। ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, না হয় উভয়ধর্মী। আর অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী, না হয় নিরপেক্ষ। অম্লধর্মী, না হয় নিরপেক্ষ। তাহলে এটা যে ক্ষারধর্মী দুইভাবে প্রমাণ করা যায়। একটা হচ্ছে পানিতে দিলে ক্ষার উৎপন্ন করে, অথবা আরেকটা হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ গঠন করে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লিখবে, একটা লিখলেই না, যেগুলো একটা দিলেই হবে। তবে এই ভুলটা করবে না। অনেকে যে ভুলটা করছে, এই আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি, দেখো। তোমরা কিন্তু এই ভুলগুলো করতে পারো, যারা পরীক্ষা দাওনি। এই ফাইরোজ শুনতেছ, তুমি এই ভুলটা করতে পারো। দেখো, এই হোল টু, এটা করা মানে শেষ, সর্বনাশ। লিথিয়াম কি দুই হতে পারে নাকি? দুজনই। কিন্তু এটা দিছে অনেকে এটাও লিখছে, লিথিয়ামের যোজনী 2 বানিয়ে দিয়েছে। তোমরা অনেকে টেনশন করো, স্যার বুঝবো কি করো কার যোজনী কত? এটা কিন্তু আমি অনেকবার বলছি, সেটা হচ্ছে যে যত গ্রুপের মোল তার যোজনী তত। যেমন তোমার এই হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1-এর সব মোলের যোজনী 1। আর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের যোজনী 2। তাই যোজনী বের করাটা কিন্তু কোনো ব্যাপার না। সাবধান, এই ধরনের ভুলগুলো কিন্তু করবে না। ঠিক আছে, এই ভুলগুলো কিন্তু মারাত্মক ভুল। এই ভুলগুলো করা মানে 0 দিয়ে দেবে। ঠিক আছে, কারণ লিথিয়ামের যোজনী কোনোদিন 2 হতে পারে না। লিথিয়াম কখনোই 2 হতে পারবে না। যাক, এটা একটা গেল। তবে এখানে একটা দিলেই চলবে, 2টা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এবার আসো কার্বন। কার্বনের অক্সাইড 2টা। এগুলি কি করতেছে? কি কাজে যে এত ব্যস্ত হয়ে পড়ছো তোমরা? এটা একটু পরে করা যাবে তো, আগে এদিকে মনোযোগ দাও। কার্বনের 2টা অক্সাইড, একটা কার্বন মনোক্সাইড, একটা কার্বন ডাইঅক্সাইড। কার্বন মনোক্সাইড হচ্ছে তোমার নিউট্রাল। কেন নিউট্রাল? কারণ এটা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে না, ক্ষারের সাথেও বিক্রিয়া করে না, সেজন্য এটা একটা নিরপেক্ষ অক্সাইড। কিন্তু কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী অক্সাইড। অম্লধর্মী অক্সাইড দুইভাবে প্রমাণ করা যায়। পানিতে দিলে অ্যাসিড উৎপন্ন করে, অথবা
দেখো তুমি কিন্তু বিক্রিয়া দুইটা দেওয়ার দরকার নেই, তোমার কাছে যেটা সোজা মনে হয় তুমি সেটাই লিখবে, অথবা কারের সাথে লবণ, কারের সাথে যারা লবণ গঠন করে হয় এটা লিখবে, না হয় এটা লিখবে, যে কোনো একটা দিলে হবে। এভাবে তিনটা বিক্রিয়া দেখাতে হবে, মানে তিনজনের জন্য বিক্রিয়া দেখাতে হবে, তাহলে 3-3 পাবে, একটা কার্যধর্মী, একটা নিরপেক্ষ, একটা অম্লধর্মী, তিনটা অক্সাইড। এভাবে শুধু লিথিয়াম আর কার্বন না, দ্বিতীয় পর্যায়ের সব অক্সাইডের ধর্ম শিখে ফেলবে, কারণ সেটা কিন্তু আমাদের শর্ট সিলেবাস, এত কিন্তু শর্ট সিলেবাস ছিল, সেখানেও কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে মৌলের অক্সাইডের ধর্ম, বিশেষ করে দ্বিতীয় পর্যায়ের মৌলের অক্সাইডের ধর্ম। তাই তোমরা এই অক্সাইডের ধর্মগুলো একটু ভালো করে শিখবে, এখান থেকে প্রশ্ন আসবে, অবজেক্টিভ আসবে যে কোনটি নিরপেক্ষ অক্সাইড, কোনটি উভধর্মী অক্সাইড। তারপর IP1 আর IP2 এর তুলনা, সি ও ডি এর। এখানে সি হচ্ছে নাইট্রোজেন, ডি হচ্ছে অক্সিজেন। এদের ঠিক মতো চিহ্নিত করতে পারলেও কিন্তু 1 নাম্বার পাওয়া যায়। এই এদের কি কথা বললে এগুলো শুনে না, আর এত চিৎকার করতেছে কেন? ফাইরুজ তুমি আসলে কিন্তু কথা বেশি হয়, তুমি অনলাইনে করিও, ঠিক আছে? এই অনলাইনে করিও, না হলে গ্লাসের পিছনে গিয়ে করিও ক্লাস, যাতে তোমার আওয়াজটা গ্লাসের ভিতরে না ঢুকে। এই দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন ইলেকট্রোবিন্যাস 1s2 2s2 2p3, আর অক্সিজেন 1s2 2s2 2p4। তো এইখানে কার আয়নীকরণ বিভব বেশি হবে একদম স্পষ্ট, এটা যেহেতু অর্ধপূর্ণ, এটা খুবই স্থিতিশীল, তাই এটা থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে, তাই নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব বেশি, সে তুলনায় এটা কম লাগবে, কারণ এটা আংশিক পূর্ণ, আংশিক পূর্ণ হলে কিন্তু একটু কম লাগে। কিন্তু একটি ইলেকট্রন সরানোর পর তোমার নাইট্রোজেন হয়ে যায় নাইট্রোজেন প্লাস, অক্সিজেন হয়ে যায় অক্সিজেন প্লাস, তখন তাদের ইলেকট্রন বিন্যাসে একটা পরিবর্তন আসে, তখন তাদের ইলেকট্রনিক গঠন হয় এরকম, সেখানে ঘটনা উল্টে যায়, এটা হয়ে যায় অর্ধপূর্ণ। তাই অক্সিজেন থেকে দ্বিতীয় ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে, অক্সিজেন থেকে দ্বিতীয় ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে। তাই IP1 বেশি হয় কার? নাইট্রোজেনের, কারণ নাইট্রোজেনের অর্ধপূর্ণ। কিন্তু IP2 বেশি হবে কার? অক্সিজেনের, কারণ অক্সিজেনটা হয় অর্ধপূর্ণ। এটা তেমন কিছুই না, কিন্তু খুবই সিম্পল একটা উত্তর ছিল, এটা কয়েকজন লিখছে কিন্তু 4 পেয়ে গেছে, তেমন কোনো পরিশ্রম নাই, সময়ও বেশি লাগে না, খুব সংক্ষেপে লিখে ফেলা যায়। এবার 2 নম্বর প্রশ্নে আসো। এখানে যে 4টা উদ্দীপক দিছি, তুমি হয়তো 2টা পেয়ে যাবে, কিন্তু এখান থেকে সব কলেজের মিড টার্ম পরীক্ষায়, শুধু কলেজের পরীক্ষা না, তুমি এমনকি SSC পরীক্ষায়ও, 2025 সালের SSC পরীক্ষায় এখান থেকে কিন্তু পাবে। যেমন এই যে 2 নাম্বারটা, এইটা তো আসবেই, একটা এই পর্যায় সারণীর উপর ভিত্তি করে একটা উদ্দীপক আসবেই, দেখি তোমরা বের করতে পারো কিনা। এখানে যে মৌলগুলো দেওয়া আছে, এই প্রথমে আমি সংজ্ঞাগুলো বলি। নিউল্যান্ডের অষ্টক সূত্রটা আমরা জানি, 8টা পর সমধর্মী মৌলের আবির্ভাব ঘটে। সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের গলনাঙ্কের মধ্যে কোনটি বেশি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম। প্রথমে সঠিকভাবে তোমাকে বলতে হবে এদের মধ্যে কি বন্ধন বিদ্যমান, এদের মধ্যে কি বন্ধন আছে দেখি বলতো। সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে দাতব বন্ধন, এটা লিখতে পারলে 1 নাম্বার। এই যে দাতব বন্ধন আছে, এটা তো অনেকেই এর দ্বারে কাছেও যায়নি, অনেকে অন্যদিকে চলে গেছে, অন্য লাইনে, অনেকে সব আয়নিক যৌগ বা অনেক কিছু লিখছে, ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে যে এটার ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল, তাই এটার গলনাঙ্ক বেশি। মানে করতে গেলে কোথায় চলে যাচ্ছে ঠিক নাই, বন্ধন দিয়ে গলনাঙ্ক স্ফাঙ্ক নিয়ন্ত্রণ করে, যে বন্ধনগুলো এই দাতব বন্ধন মূলত এটা নিয়ন্ত্রণ করে। এখন কোনটা দাতব বন্ধন শক্তিশালী? কারণ আমরা জানি ধাতুতে পরমাণুগুলো পরমাণু হিসেবে থাকে না, আয়ন হিসেবে থাকে। ধাতুতে পরমাণুগুলো কিন্তু আয়ন হিসেবে থাকে, ম্যাগনেসিয়ামে ম্যাগনেসিয়াম 2+ হিসেবে থাকে। এটার প্রমাণ কি? এরা যে আয়ন হিসেবে থাকে তার প্রমাণ হচ্ছে ধাতু বিদ্যুৎ সুপরিবাহী, কারণ আয়ন হিসেবে থাকে বলে তার মধ্যে কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রন থাকে, কিন্তু ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে যেগুলো বিদ্যুৎ পরিবহন করে। এই জন্য কোনো ধাতু দিয়ে ইলেকট্রিক তার স্পর্শ করলে সাথে সাথে বিদ্যুৎ আইতে হবে, কিন্তু অধাতু তুমি একটা প্লাস্টিক স্কেল দিয়ে বিদ্যুৎ স্পর্শ করলে বিদ্যুৎ আইতে হবে না, কারণ অধাতুগুলো কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী নয়। কেন? অধাতু আয়ন হিসেবে থাকে না। যেমন তোমার স্কেলের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, ওগুলো কার্বন হাইড্রোজেন হিসেবেই থাকে বা বন্ধন গঠন করে থাকে, ওগুলো কখনো এভাবে আয়ন হিসেবে থাকে না, সেজন্য ওরা বিদ্যুৎ অপরিবাহী। কিন্তু ধাতু আয়ন হিসেবে থাকে, তার প্রমাণ ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনের কারণে বিদ্যুৎ সুপরিবাহী। এখন কোন ধাতব বন্ধনটা শক্তিশালী হবে তুমি দেখতেই পাচ্ছ, যেটাতে ক্যাটায়নের চার্জ বেশি থাকবে তার সাথে ইলেকট্রনের আকর্ষণও বেশি হবে। তাই ধাতুতে ক্যাটায়নের চার্জ যত বেশি হয় ওই ধাতব বন্ধন তত শক্তিশালী হয়।
তাই সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামে যেহেতু চার্জ বেশি, এই বন্ধনটা শক্তিশালী হবে, এই জন্য ওর গলনাঙ্ক বেশি হবে। শেষ। এগুলো আছে তোমার তৃতীয় অধ্যায় তৃতীয় অংশের 15, 16, 17 এখানে দেখবে গলনাঙ্কের কতগুলো প্রশ্ন আছে, সেখানের মধ্যে তুমি এগুলো পাবে। ক্যাটায়নের চার্জ যত বেশি হবে গলনাঙ্ক, দাতব বন্ধন তত শক্তিশালী হবে, গলনাঙ্ক তত বেশি হবে। এরপরে আসো এই মলগুলোকে একটু চিহ্নিত করি। সি, ডি, ই, এ, বি। সি কোন মল? দেখো দেখো প্রশ্ন দেখো, সাথে সাথে আমরা বের করি এবং শিখে ফেলি। সি কোন মল হবে? না কিভাবে হবে দেখো, গ্রুপ 14 তোমাদের বলা আছে 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে ফ্রি ব্লক, 13 থেকে 18 এগুলো হচ্ছে ফ্রি ব্লক। তো ফ্রি ব্লক মলগুলো একটা প্যাকেজের অধীনে থাকে, ওরা 10 বোনাস পায়। তাই 14 হলেও তার সর্বশেষে ইলেকট্রন আছে কিন্তু 4টা, আর শেল কয়টা? 2টা। কারণ যত নাম্বার পর্যায়, এখানে পর্যায়টা হবে বাম পাশে হবে, এখানে পর্যায়টা ডানে চলে গেছে প্রশ্নে। এগুলো দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায় বোঝাচ্ছে। আচ্ছা তাহলে 2 4 মানে 6। তারপর ডি দেখো সেটাও 14, কিন্তু তার শেল হচ্ছে 3টা, যেহেতু তৃতীয় পর্যায়ের মল। তাহলে 2 8 4 মানে 14 হচ্ছে সিলিকন। এইভাবে ক্লোরিন দেখো 17 মানে সর্বশেষে 7টা ইলেকট্রন, আর শেল হচ্ছে 3টা, 2 8 7 17 হচ্ছে ক্লোরিন। এইভাবে তুমি বের করে ফেলতে পারো এটা কোন মল। ঠিক আছে, এগুলো গেল দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মলের জন্য। আর চতুর্থ পর্যায়ের মলের জন্য তো স্পেশাল একটা সূত্র আছে, কি সেটা? জাস্ট 18 প্লাস 8 26, 18 প্লাস 12 30। ঠিক আছে, মুহূর্তের মধ্যে তুমি পেয়ে গেছো কোনটা কোন মল। ঠিক আছে, এটা হচ্ছে আয়রন, এটা হচ্ছে জিঙ্ক। গ নাম্বার প্রশ্নটা প্রায়ই আসে, এই যে কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, আর্দ্র বিশ্লেষিত হয়। কেন? অনেক স্টুডেন্ট ভুল করে এটার উত্তর লিখে ফেলে পোলারিটি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে। মনে রাখবে পোলারিটি আর আর্দ্র বিশ্লেষণ কিন্তু এক জিনিস না। আর্দ্র বিশ্লেষণ আর পানিতে দ্রবীভূত হওয়া কিন্তু এক বিষয় না। যেমন আমরা যখন সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দিই, আমরা যখন চিনি পানিতে দিই, এরা পানিতে দ্রবীভূত হয়। তো পানিতে দ্রবীভূত হওয়ার মেকানিজমটা হচ্ছে এরকম, সোডিয়াম আয়নকে ঘেরাও করে এইভাবে পানি এভাবে ঘেরাও করে রাখে, ক্লোরাইডকেও ঘেরাও করে এভাবে, ক্লোরাইডের দিকে থাকে হাইড্রোজেনগুলো। এটা হচ্ছে পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল, কিন্তু আর্দ্র বিশ্লেষণের কৌশল এটা না। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যখন আমরা আর্দ্র বিশ্লেষণ করি, তখন কিন্তু একটা বিক্রিয়া হয় এবং বিক্রিয়ার ফলে নতুন যৌগ সৃষ্টি হয়। আর্দ্র বিশ্লেষণ করলে কিন্তু নতুন যৌগ সৃষ্টি হয়, কিন্তু পানিতে দ্রবীভূত করলে কিন্তু কোনো নতুন যৌগ সৃষ্টি হয় না। আর্দ্র বিশ্লেষণ একটা বিক্রিয়া, যেমন আমরা সংযোজন, প্রতিস্থাপন, বিযোজন, সমানুকরণ, আর্দ্র বিশ্লেষণ এক ধরনের বিক্রিয়া, কিন্তু পানিতে দ্রবীভূত হওয়া কোনো বিক্রিয়া না। এটা পানিতে দ্রবীভূত হয় আয়নগুলো, একটা আয়ন অন্য আয়ন দ্বারা ঘেরাও থাকে, অথবা ওই ফোলার যৌগ হলে, সময় যৌগ হলে ওরা পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে, সেখানে কিন্তু নতুন কোনো যৌগ সৃষ্টি হয় না। তাই পানিতে দ্রবীভূত হওয়ার সাথে আর্দ্র বিশ্লেষণকে কখনো এক করে ফেলবে না। আর্দ্র বিশ্লেষণ সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়, এটার সাথে পোলারিটির কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এটা পোলারিটি দিয়ে ব্যাখ্যা করলে বাতিল হয়ে যাবে উত্তর। তাহলে এটা কি দিয়ে ব্যাখ্যা করব? দেখো, এই আর্দ্র বিশ্লেষণের একটা কৌশল আমি দেখাই। আর্দ্র বিশ্লেষণে কিন্তু নতুন যৌগ সৃষ্টি হয়, যেমন সিলিকন টেট্রাক্লোরাইড বলছে যে আর্দ্র বিশ্লেষিত হয়, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। সিলিকনের সর্বশেষ শেলে তোমার 4টা ইলেকট্রন থাকে, সে যখন ক্লোরিনের সাথে বন্ধন গঠন করে সিলিকন টেট্রাক্লোরাইড গঠন করে, তখন তার সর্বশেষ শেলে হয় 8টা ইলেকট্রন। সিলিকন একা থাকলে 4টা, কিন্তু যখন ক্লোরিনের সাথে বন্ধন গঠন করে তখন হয় 8টা। এখন কিন্তু 8টা ইলেকট্রন আছে, অষ্টপূর্ণ আছে। সেই যখন পানির সাথে যুক্ত হয়, পানির সাথে যখন বিক্রিয়া ঘটানো হয়, তখন এখানে একটা ঘটনা সে ঘটাতে পারে কি সেটা দেখো। এই যে পানির অক্সিজেনে যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারকে সে জায়গা দিতে পারে, যেটা কার্বন পারে না। এটা সিলিকন কি কারণে পারে?
কি কারণে সিলিকন অক্সিজেনের লোন পেয়ারকে জাগাই দিতে পারে? কারণ সিলিকনের মধ্যে কি আছে? ডি অরবিটাল আছে, কালি ডি অরবিটাল আছে। সে কারণে সিলিকন অষ্টক সম্প্রসারণ করতে পারে, কারণ ওর এখানে অষ্টক পূর্ণ আছে 8টা ইলেকট্রন, কিন্তু এখানে হচ্ছে 10টা ইলেকট্রন। আগে 8টা আছে, এখন কয়টা? 2টা আছে। এইটাকে বলে যে অষ্টক সম্প্রসারণ। এই অষ্টক সম্প্রসারণ তারাই করতে পারে যাদের আংশিক পূর্ণ বা খালি ডি অরবিটাল আছে, তারাই পারবে। যাদের ডি অরবিটাল নাই, এই যে কার্বন, ওরা কিন্তু পারবে না অষ্টক সম্প্রসারণ করতে। এর ফলে এটা হাইড্রোলাইসিস হবে। এই যে হাইড্রোলাইসিসের ফলে কিন্তু নতুন যৌগ সৃষ্টি হবে। এই যে ক্লোরিনকে সরাইয়া এই ক্লোরিনের পরিবর্তে ওএইচ ঢুকে গেছে। কিন্তু এভাবে 4 স্টেপে 4টা ক্লোরিন সরে গিয়ে 4টা ওএইচ ঢুকবে এবং নতুন যৌগ সৃষ্টি হবে। এটা হচ্ছে হাইড্রোলাইসিস। তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইসিস হয় কারণ সিলিকনের খালি ডি অরবিটাল থাকার কারণে পানির অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রনকে সে জায়গা দিতে পারে, এই জন্য সিলিকন টেট্রাক্লোরাইড আদ্যবিশিষ্ট হয়। কিন্তু কার্বনের ডি অরবিটাল না থাকার কারণে সেই পানির অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রনকে জায়গা দিতে পারে না, এই জন্য কার্বন টেট্রাক্লোরাইড আদ্যবিশিষ্ট হয় না। ব্যাস, এটা হচ্ছে উত্তর। তাহলে এখানে প্রধান কারণ হচ্ছে ডি অরবিটাল। এখানে পোলারিটি দিয়ে ব্যাখ্যার চেষ্টা করলে বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আন্তর্বিশ্লেষণের কৌশল। এরপরে আসো একটু কঠিন প্রশ্ন, এগুলো সাধারণত অনেকে পড়তে চায় না। চুম্বকত্ব ধর্ম, কিন্তু এগুলো আসতেছে ইদানিং, এই প্রশ্নগুলি বেশি আসতেছে। কিন্তু এই দেখো চুম্বকত্ব ধর্ম, প্রথমটা হচ্ছে আয়রন হেক্সামিন 3+, খেয়াল করো কিন্তু এটা 3+। আর আরেকটা যৌগ হচ্ছে জিঙ্ক, এটা আমরা একটু পরে দেখাই, আগে একটা দেখাই। হোল 4 2+। আমার প্রথম কাজ হবে জারণ মান বের করা। জারণ মান বের করবো আমরা, এক্স হচ্ছে +3। তা আয়রনের ইলেকট্রন বিন্যাসটা একটু লিখি, 3d 4s2 3d 6 ইলেকট্রন বিন্যাস যেন ভুল না হয়। তো আয়রন যখন 3+ মানে 3টে ইলেকট্রন যাবে, কোত্থেকে যাবে? 4s থেকে একটা যাবে, 3d থেকে 4s থেকে 2টা, 3d থেকে একটা, কয়টা? আর 5টা থাকে। এটাকে আমরা একটা কাজ করি, বক্স করে লিখে। এই দেখো 5টা ইলেকট্রন 5 জায়গায় থাকবে, 5 জায়গায় 5টা। এবার লিগ্যান্ড আসবে। লিগ্যান্ড 6টা হোক 7টা হোক কোনো সমস্যা নেই, কারণ অ্যামোনিয়া তো নিউট্রাল লিগ্যান্ড, তাই জারণ মানে কোনো পরিবর্তন হবে না। অ্যামোনিয়া জারণ মান যেহেতু 0, কারণ অ্যামোনিয়া তো একটা যৌগ, তাই 3+3+ই থাকবে। এখন এই 6 জন মেহমান কোথায় থাকবে? দেখো, ধাক্কা দিয়ে এদেরকে বিদ্যুৎ দিয়ে ঢুকিয়ে দেবে। এই 6টা জায়গা হয়ে গেল, এখানে ঢুকে যাবে, এখানে ঢুকে যাবে। তো এখানে তোমার আকৃতি আঁকার দরকার নেই, সংকরণ লেখার দরকার নেই। তুমি শুধু এখান থেকে এই সিদ্ধান্তটা নিলেই হবে যে এখানে কোনো সিঙ্গেল ইলেকট্রন আছে কিনা। যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে এটা চুম্বকত্ব ধর্ম কি হবে? বাস, আর কিছু লেখার দরকার নেই। চুম্বকত্ব ধর্ম, এই যে একটা সিঙ্গেল আছে, চুম্বকত্ব ধর্ম হবে প্যারাম্যাগনেটিক। অনেক সময় শুধু একটাই দেয়, এই একটাই লিখতে পারলে 4 নাম্বার, জাস্ট এটাই লিখলে 4। কিন্তু এগুলো বেশি কিছু লিখতে হয় না এভাবে। তবে তোমাকে একটু সতর্ক থাকতে হবে, এটা কি ফেরাস না ফেরিক। ফেরিক হলে কিন্তু ফেরা, কিন্তু ফেরাস হলে হতো ডায়া। ফেরাস হলে কেন ডায়া হতো সেটা একটু আমি দেখাই, আগে এটা লিখে ফেলো, বা তোমরা যারা লিখছো দেখলে হচ্ছে। এই ইলেকট্রনগুলোকে ধাক্কা খেয়ে সব এদিকে চলে আসছে। এখানে ডিতে আছে 5টা ইলেকট্রন। 5টা ইলেকট্রন থাকার কারণে একটা বিজোড় থাকতে হয়, 2টা ডাবল, একটা সিঙ্গেল থাকতে হয়। এই সিঙ্গেল ইলেকট্রনের কারণে এটা চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে, সেজন্য এটা হচ্ছে কি প্যারা। কিন্তু এখানে যদি Fe2+ দিত, মনে করো 2+ দিছে, 2+ দিলে কিন্তু এটা কি হতো? D6 হলে এখানে কি হতো? আর কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকতো না, তখন এটা হয়ে যেত ডায়া। এই জন্য জারণ মানটা খুব ইম্পর্টেন্ট। এটা কি 2 না 3, বিশেষ করে চুম্বকত্ব ধর্মের জন্য। তাই 2 হলে এক ধরনের ধর্ম, আর 3 হলে কিন্তু অন্য ধরনের ধর্ম। তাই এটা যেহেতু 3+ দিছে, 3+ দিলে এখানে একটা সিঙ্গেল থাকবে, সেজন্য এটা প্যারাম্যাগনেটিক হবে। ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখবে এই জিনিসগুলো, না হলে উত্তরগুলো আসবে। আর যেহেতু এখানে চুম্বকত্ব ধর্ম বলছে, এখানে তোমার আকৃতি আঁকার কোনো প্রয়োজন নেই, আর কিছু প্রয়োজন নেই, শেষ। সংকরণ, বন্ধন কোণ কিছুই রাখার দরকার নেই। এই যেহেতু একটা সিঙ্গেল, সুতরাং প্যারাম্যাগনেটিক, শেষ। এবার আসো জিঙ্কেরটা। জিঙ্কের তো সবাই জানি, জিঙ্ক তো সবসময় 2। জিঙ্কের জারণ মান তো কখনো চেঞ্জ হয় না। জিঙ্কের জারণ মান সবসময় 2, 3d10 4s2। তো জিঙ্ক 2+ও একই অবস্থা, 3d10ই থাকবে, 3d10। যদি এটাকে আমরা বক্স করে লিখি, দেখো বক্স করে যদি লিখি, এই বক্স করলাম,
বক্স করলাম D10 D10। এবার অ্যামোনিয়া আসবে, লিগ্যান্ড আসবে, আসলেও লাভ নাই। ডি এটা এত বেশি স্টেবল, এটা কেউ ভাঙতে পারবে না, মস্কাতেও পারবে না, কিছু করতে পারবে না, যেরকম আছে সেরকম থাকবে। এই ডিতে কারো এন্ট্রি নাই, কেউ ঢোকার সুযোগ নাই, কারণ এটা একদম ফুলফিল, খুবই স্টেবল অবস্থা, এখানে কেউ ঢুকবে না। তাহলে ওরা ঢুকবে কোথায়? এখানে, এখানে। তো এখানে কি কোনো সিঙ্গেল ইলেকট্রন আসছে? এখানে সব ডাবল ইলেকট্রন, শুধু এটা চুম্বকত্ব ধর্ম হবে ডায়াম্যাগনেটিক। একদম সিম্পল উত্তর। এখানে অ্যামোনিয়াগুলো দেখাবে সন্নিবেশ বন্ধন দ্বারা, অ্যামোনিয়া। শেষ। এখানে কোনো চিত্র আঁকতে হবে না, সংখ্যা লিখতে হবে না, বন্ধন কোণ লিখতে হবে না, শুধু এই যদি সিঙ্গেল থাকে ফেরা, আর যদি সব ডাবল হয় ডায়া, এই এতটুকুই। শেষ আমাদের অ্যাসেট। ঠিক আছে। তবে বি সেটে গেলে, বি সেটে আবার এটা আবার আছে, বি সেটে কিন্তু এটা আছে। বি সেটে গেলে এটা এখানে সংকরণটা তখন উল্লেখ করতে হয়। সংকরণ হয় এটা কি? sp3। এই যে একটা অ্যাসে ঢুকছে, 3টা পিতে ঢুকছে sp3। তো sp3 হলে আকৃতি হয়ে যায় কিরকম? চতুস্থলকীয়। এই sp3 হলে কিন্তু চতুস্থলকীয় হবে, সেটা বি সেটে আছে, অ্যাসেটে কিন্তু দরকার নেই। অ্যাসেটে কিন্তু আকৃতি আকার দরকার নেই, বি সেটে আকৃতি আকার দরকার আছে। ওখানে গেলে তুমি এটা চতুস্থলকীয় কাঠামোটা দেবে। তবে যাদের কাছে এগুলো বয়ের কারণ, ওরা এগুলো না শিখলেও চলবে, কারণ এগুলো অ্যাভয়েড করবে আর কি, বাদ দিয়ে যাবে যদি আসে। কিন্তু যারা এগুলোতে মজা পাও তারা তো এগুলোই আনসার করবে, কারণ এগুলো সবাই সাহস করে না আনসার করার জন্য। কিন্তু আমার কাছে এগুলো ভালো লাগে, এগুলো অনেকে তো পড়ায়ও না, কিন্তু আমার কাছে মনে হয় জানি এগুলো আসবেই এবং তোমরা সঠিক আনসার করবে। কারণ শুধু ধাপগুলো অনুসরণ করা, যার মানটা বের করা, লিগ্যান্ডগুলোকে জায়গা করে দেওয়া, শেষ। এটাই, এতটুকুই। আবার এখান থেকে তো অবজেক্টিভও আসবে, যেমন এটা উদ্দীপকে দিয়ে বলবে যে এটার আকৃতি, বন্ধন কোণ ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করতে পারে। 100.5 চতুস্থলকীয় কাঠামো যদি আকৃতি আসে। আর এগুলো তো অষ্টতলকীয়, এগুলো হচ্ছে অষ্টতলকীয়, 6টা থাকলে অষ্টতলকীয়। এবার চলে যাচ্ছে আমরা সেট বি। সেট বিতে দেখো সন্নিবেশ বন্ধন কাকে বলে, এগুলি কিন্তু অনেকে ভালো করে শিখতেছে না। এই সন্নিবেশ বন্ধন, তৈরিয়াত্মকতা, এগুলি কিন্তু সংজ্ঞা হিসেবে প্রায় আসে, খুব বেশি আসে। সন্নিবেশ বন্ধন হচ্ছে একটা বন্ধনের জন্য 2টা ইলেকট্রন দরকার। দেখো, একটা বন্ধনের জন্য 2টা ইলেকট্রন দরকার, নাইট্রোজেন একটাতে, হাইড্রোজেন একটাতে, দুইজনে 2টা দিলে এটা হচ্ছে সমযোজী বন্ধন। নাইট্রোজেন একটা, হাইড্রোজেন একটা, দুইজনে 2টা পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন, তাকে সমযোজী বন্ধন। কিন্তু 2টাই যদি একজনে দেয়, যেমন H+ কোনো ইলেকট্রন নাই, কিন্তু একটা বন্ধনের জন্য 2টা ইলেকট্রন দরকার, 2টাই যদি একজনে দেয়, তখন এটার নাম হচ্ছে সন্নিবেশ। তাই সংজ্ঞাটা কীরকম হবে? এই যে প্রথমে মনে করো এভাবে বন্ধনটা গঠিত হয়ে গেল, অ্যামোনিয়ার মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়ে গেল, কারণ হাইড্রোজেন একটা দিচ্ছে, নাইট্রোজেন একটা দিচ্ছে, দুইজনে 2টা দিলে সমযোজীকে রেখা দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু H+ কোনো ইলেকট্রন নাই, কিন্তু একটা বন্ধনের জন্য 2টা ইলেকট্রন দরকার। 2টাই যদি নাইট্রোজেন একা সরবরাহ করে, উভয়ে সমানভাবে শেয়ার করে, তখন এই বন্ধনকে বলে সন্নিবেশ। দেখো, সন্নিবেশ বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধনের জন্য, এই যে সমযোজী বন্ধনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রন যুগল, কারণ একটা বন্ধনের জন্য কিন্তু 2টা ইলেকট্রন দরকার। সমযোজী বন্ধনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রন যুগল যখন একটা পরমাণু সরবরাহ করে কিন্তু উভয়ে সমানভাবে শেয়ার করে, এর ফলে যে বন্ধন গঠিত হয় তাকে বলে সন্নিবেশ। এটাই সন্নিবেশ। তারপর ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা দ্বিতীয় আয়নীকরণ বিভব বেশি কেন? এটা ম্যাগনেসিয়াম বলে নয়, এটা সবার জন্য সত্য। যে কোনো মৌলের প্রথম আয়নীকরণ বিভব থেকে দ্বিতীয় আয়নীকরণ বিভব বেশি হবে। কেন বেশি হবে? কারণ ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন সরানো যত সহজ। দেখো, অনেকেই এভাবে বোঝানোর চেষ্টা করছে, অনেকে এভাবে ব্যাখ্যার চেষ্টা করছে। দেখো, এই যে কি ভুল সিদ্ধান্ত নিচ্ছে, দেখো অনেকেই এভাবে ইলেকট্রন বিন্যাস দিয়ে বোঝানোর চেষ্টা করছে। ওরা মনে করে যে এটা তো পরিপূর্ণ, এটা থেকে ইলেকট্রন সরাতে মনে হয় বেশি শক্তি লাগবে, এটা তো আংশিক পূর্ণ, এটা থেকে ইলেকট্রন সরাতে কম শক্তি লাগবে।
মানে প্রথম আয়নীকরণ বিভব কম, প্রথম আয়নীকরণ বিভব বেশি, দ্বিতীয় আয়নীকরণ বিভব কি কম, যদি আমি ওভাবে চিন্তা করি। এই জন্যই বলছি যে যখন আয়ন দেওয়া থাকবে তখন তাদের ইলেকট্রন বিন্যাস দিয়ে কোনো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে না। আয়ন দেওয়া থাকলে কিন্তু আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আয়ন দেওয়া থাকলে ইলেকট্রন বিন্যাস নয়, ইলেকট্রন বিন্যাস হবে যে পরমাণুর ক্ষেত্রে বেরিলিয়াম বোরন দুইজনই পরমাণু, পরমাণুর ক্ষেত্রে তুমি ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করবে। কিন্তু আয়নের ক্ষেত্রে দেখবে যে সাইজ আকার একটা বড় ফ্যাক্টর। এই যে ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম প্লাস, যদি ম্যাগনেসিয়ামের সাথে অ্যালুমিনিয়াম আসতো তারই ঠিক আছে, কিন্তু ম্যাগনেসিয়াম প্লাস এখানে প্রোটন 12টা কিন্তু ইলেকট্রন 12টা, এখানে প্রোটন 12টা হলেও ইলেকট্রন কত 11। এই 12টা প্রোটন 11টা ইলেকট্রনকে অধিক জোরে আকর্ষণ করবে, তাই ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে, সেজন্য এটা দ্বিতীয় আয়নীকরণ বিভব বেশি। এগুলো ব্যাখ্যা করবে যে এভাবে আয়ন দিলেই প্রোটন আর ইলেকট্রন দিয়ে, অর্থাৎ এটার থেকে এটা আকারে ছোট, আর আকারে ছোট হলে কিন্তু ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগে। এটা কেন ছোট? কারণ প্রোটন বেশি ইলেকট্রন কম, তাই প্রোটনগুলো ইলেকট্রনগুলোকে অধিক জোরে আকর্ষণ করবে, শক্তভাবে ধরে রাখবে, তাই এখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে, সে তুলনায় এখান থেকে ইলেকট্রন সরাতে কম শক্তি লাগবে। তাই এটা তো সমান সমান 12 ঠিক আছে, এভাবে ব্যাখ্যা করবে। যেটা আছে তোমার তৃতীয় অধ্যায় তৃতীয় অংশে 15 নম্বরে আছে, দেখবে একটু তৃতীয় অধ্যায় তৃতীয় অংশে 15 নম্বরে আছে এগুলো। ম্যাগনেসিয়ামের প্রথম ইলেকট্রন সরাতে লাগে যে 738, দ্বিতীয় ইলেকট্রন সরাতে লাগে 1450, এগুলো সব আছে, একটু দেখে নেবে। এই যে মেইন হচ্ছে সাইজ যার ছোট তার থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে, আর আয়নের ক্ষেত্রে কিন্তু এভাবে ব্যাখ্যা করবে। তারপর আসো এ এর জারণ মান ফিক্সড, কিন্তু বি এর জারণ মান পরিবর্তনশীল। এখানে এ হচ্ছে ফ্লোরিন, বি হচ্ছে ক্লোরিন। ফ্লোরিন আর ক্লোরিন দেখো এগুলো কিন্তু পরমাণু, পরমাণু হলো তো ইলেকট্রন বিন্যাস দিয়ে অবশ্যই চেষ্টা করবো। 5 ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি, সেখানে দেখতে পাই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের নড়াচড়া করার কোনো সুযোগ নাই, কারণ 2D নেই। 2D না থাকার কারণে সে একটার বেশি অযুগ্ম ইলেকট্রন কিছুতেই সৃষ্টি করতে পারবে না, একটার কমও পারবে না, বেশিও পারবে না, ফিক্সড। সেজন্য যত যৌগ আছে পৃথিবীতে প্রত্যেকটা ফ্লোরিনের যৌগে ওর যোজনী 1 -1, প্লাসও হয় না, কারণ তার থেকে বেশি তৈরিয়াত্মক আর কেউ নাই, ফ্লোরিনের সর্বাপেক্ষা তৈরিয়াত্মক বল। তাই ফ্লোরিনের জারণ মান শুধুমাত্র -1, অন্য কোনো জারণ মান কিন্তু হবে না। যেমন হাইড্রোজেন তো +1ও হয় -1ও হয়, অক্সিজেন -2 হয়, -1/2 হয়, পারঅক্সাইড সুপার অক্সাইডে, কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে এটা হয় না, ফ্লোরিনের এই সুযোগ নাই, এই কারণ সে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, এই জন্য এটা সবসময় -1। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে ভ্যারাইটিস হতে পারে। আবার ক্লোরিনের ক্ষেত্রে এই বিভিন্ন হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে তার কি আছে 3D আছে খালি, কারণ তৃতীয় সেলে 3টা সাবশেল 3s 3p 3D, কিন্তু দ্বিতীয় সেলে তো 2টা সাবশেল 2D নাই, নড়াচড়া করার সুযোগ নাই, কিন্তু ওর আছে। তো ক্লোরিন চাইলে প্রথমত একটা যোজনিত স্বাভাবিক, একটা তো স্বাভাবিক, একটা যোজনিত স্বাভাবিক, এই যে এখন 1, কিন্তু যেহেতু তার খালি কি আছে ডি আছে, সে এখান থেকে একবার যাবে ডিতে, এখান থেকে একবার যাবে, এখান থেকে একবার যাবে, তো এইভাবে 1 3 5 7 বিভিন্ন জারণ মান হতে পারে। প্রথম উদ্দীপিত অবস্থায় তার 3px থেকে ইলেকট্রন যাবে, px থেকে ইলেকট্রন py থেকে দিই আমরা, প্রথমে py থেকে দিই, py থেকে একটা ইলেকট্রন যাবে, কোথায় যাবে 3D-তে যাবে, কারণ 3D খালি আছে। মনে রাখবে 3D যেমন তৃতীয় সেল, 3p তৃতীয় সেল, একই সেলের এক অরবিটাল থেকে আরেক অরবিটালে যেতে পারবে, কিন্তু কোনো অবস্থাতে এক সেল থেকে আরেক সেলে যেতে পারবে না। সুতরাং এখন কত হলো 3, এখন জারণ মান হলো 3। এভাবে আরেকটা গেলে হবে কত 5, যখন এটা যাবে তখন হবে 5, যখন এটা যাবে তখন হবে 7, 1 3 5 7। এই জন্য তুমি দেখবে এই যে পারক্লোরিক অ্যাসিড, এটা ক্লোরিনই পারে, পটাশিয়াম ক্লোরেট, বিভিন্ন জারণ মান ক্লোরিন, কিন্তু কোনোদিন ক্লোরিনের এরকম যৌগ তুমি দেখাতে পারবে না, কারণ ক্লোরিন এই যৌগগুলো গঠন করতে পারে না, কারণ ক্লোরিনের জারণ মান কোনোদিন এরকম হবে না, +5 +7 এগুলো কোনোদিন হবে না,
তার যা এই সেজন্য ক্লোরিন এই যৌগগুলো গঠন করতে পারে না, ক্লোরিন পারে, কারণ ক্লোরিন পরিবর্তনশীল জারণ অবস্থা দেখাতে পারে। এটা সম্ভব হয়েছে তার খালি ডি অরবিটাল থাকার কারণে। তাহলে দেখা যাচ্ছে এই প্রশ্নে বেশিরভাগ ঘটনার পিছনে কারণ কিন্তু ডি অরবিটাল। খেয়াল করছো? এই প্রশ্নে কিন্তু বেশিরভাগ ঘটনার কারণ ডি অরবিটাল। এই যে অষ্টক সম্প্রসারণ, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন, আদ্র বিশ্লেষণ, এগুলো সবগুলো পিছনে কারণ হচ্ছে ডি অরবিটাল। তারপর এই প্রশ্নটা তো খুব বেশিবার আসতে দেখছি আমি পর্যাবৃত্ত ধর্মে। এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন হচ্ছে তোমার 333 কিলোজুল মল ইনভার্স, আর ক্লোরিন হচ্ছে 349 কিলোজুল মল ইনভার্স। তারপর ব্রোমিন 324 কিলোজুল মল ইনভার্স, আর আয়োডিন হচ্ছে -296। আমরা জানি ইলেকট্রন আসক্তি হচ্ছে কি, ইলেকট্রনের সাথে যুক্ত হওয়ার প্রবণতা। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আরো বড়, আয়োডিন সবচেয়ে বড়। এটা ছোট, এটা বড়, আরো বড়, বিশাল। ঠিক আছে, একই গ্রুপে যতই প্রত্যেকের নিচের দিকে যাচ্ছে আকার বড় হচ্ছে। আকার বড় হলে ইলেকট্রন আসক্তি কমে যায়। কেন কমে যায়? কারণ নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়, যেহেতু অনেকগুলো শেল এটার, তাই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়, আসক্তি কমে যায়। সেই হিসেবে ওর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কার? ক্লোরিনের। কারণ ক্লোরিনের আকার সবচেয়ে ছোট, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কম, কিন্তু এরপরও দেখা যাচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন থেকে কম। অর্থাৎ এটা সিকোয়েন্সটা হওয়া উচিত ছিল এরকম, সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কার? ক্লোরিনের, সবচেয়ে কম আয়োডিনের। কিন্তু দেখা যাচ্ছে যে ব্যতিক্রম উল্টো, ক্লোরিনের বেশি ফ্লোরিন থেকে। এই যে ক্লোরিনের কেন বেশি, ফ্লোরিনের কেন কম, অস্বাভাবিক কম। অর্থাৎ তোমরা যদি গ্রাফটা দেখো, এই যে গ্রাফটা, এই ফ্লোরিনের গ্রাফটা কিন্তু এটা বি এর উপরে হওয়া উচিত ছিল। গ্রাফটা হওয়া উচিত ছিল যে এরকম, এই যে বি সি ডি, এটা চলে আসছে এখানে, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। বরং এটা এখানে হলে কেউ প্রশ্ন করতো না, এটা হওয়া উচিত ছিল এখানে, এত সবার উপরে থাকা উচিত ছিল, কিন্তু এটা ভেঙে গেছে, নিচে নেমে গেছে। এই কেন নেমে গেল এটাই তোমাকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ ফ্লোরিনের কেন আসক্তিটা কম? ওর আসক্তি তো সবচেয়ে বেশি হওয়া ছিল, কারণ সে আকারে ছোট। মূল উত্তরটা কি? ফ্লোরিনের সর্বশেষ সেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8, অলরেডি 7টা আছে কিন্তু, অর্থাৎ 2 7 8টার মধ্যে কিন্তু 7টা আছে, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব কিন্তু বেশি, অল্প জায়গায় অনেকগুলো ইলেকট্রন। তা আরেকটা ইলেকট্রন যখন ঢুকতে চায় তখন ইলেকট্রনকে কি করে? বিকর্ষণ করে। এইটাই মেইন কারণ। অর্থাৎ ফ্লোরিনে উচ্চ ইলেকট্রন ঘনত্বের কারণে, এই উচ্চ ইলেকট্রন ঘনত্বটাই হচ্ছে উত্তর। উচ্চ ইলেকট্রন ঘনত্বের কারণে ইলেকট্রন বিকর্ষণ বেশি হয়, এই জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কমে যায়। স্বাভাবিকভাবে যত হওয়ার কথা ছিল তার থেকে কমে যায়, কারণ অল্প জায়গায় বেশি ইলেকট্রন, তাই ইলেকট্রন বিকর্ষণটা বেশি হবে, এই জন্য আসক্তি কমে যাচ্ছে। মূল কারণটা ঠিক রেখেই বাকি উত্তরগুলো করার চেষ্টা করবে। তোমাদের আরেকটা উদ্দীপক আসতে পারে 2 এর সেট বি এর 2, একটা হচ্ছে পর্যায় সারণী বেসিস, আরেকটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস বেসিস। এই দেখো এদের চিনতে পারছে কিনা? হচ্ছে কি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। কি চিন্তা কোনো সমস্যা হচ্ছে না তো? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তো আমরা জানি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এরা একই পর্যায়ের মৌল, 3 4 5। তো একই পর্যায়ে আয়নীকরণ পটেনশিয়াল যতই বাম হতে ডান দিকে যাবে আকার ছোট হয়, আর আয়নীকরণ শক্তি কি হয়? বাড়ে। এটা কিন্তু ব্যতিক্রম হচ্ছে কি? ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম হওয়ার কথা কিন্তু এরকম, কারণ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয় আর সব কিছু বাড়বে। তাহলে লিথিয়াম সবচেয়ে কম, তারপর বেরিলিয়াম, বোরনের সবচেয়ে বেশি অবস্থা ছিল 3 জনের মধ্যে, কিন্তু এখানে একটা ব্যতিক্রম ঘটনা ঘটে। তো এটা কেন ঘটে তা স্পষ্ট, যেহেতু দুইটাই পরমাণু তাই এদের ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যাটা হবে। ক্লিয়ার? এটা পরিপূর্ণ আর এটা কি আংশিক পূর্ণ, সেই জন্য এখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে, তাই ক্রমটা হবে এরকম: বেরিলিয়াম,
স্ক্যানার বল একই জিনিসগুলো বারবার আসতেছে কিন্তু। তারপরে দেখো এই ডি ডি আর ই কে চিনতে পারছো? হ্যাঁ, ডি হচ্ছে তোমার, যদি আমি প্রথমে আর্গন ধরি 3D10 4s1, আর ই হচ্ছে 3D10 4s2। সুতরাং এটা হচ্ছে কপার, এটা হচ্ছে জিঙ্ক। তো কপারের ক্ষেত্রে কি ঘটনা ঘটে এটা তো আলোচিত বিষয় সারা বাংলাদেশে, সমগ্র বিশ্বে এটা একটা আলোচিত ঘটনা যে কপারে কি ঘটনা ঘটে, যেটা নিয়ে বিভিন্ন বিশ্ব বিভাগে বিভক্ত। যে কপার 2+ 3D9 যখন 3D9 তখন লাস্টে একটা কি থাকে, সিঙ্গেল থাকে। কিন্তু আমি দেখলাম আরেকটা ভুল ধারণা তোমাদের, এই যে একটু আগে যে আমি দেখাইলাম 3+ এর ক্ষেত্রে হ্যাপি 3+, এখানেও তো লাস্টে একটা সিঙ্গেল আছে। এই সিঙ্গেল থাকা কিন্তু এক কথা না। এটার ভিতরে ঢোকার জায়গা আছে নাই, কিন্তু এটা তো ভিতরে ঢোকার জায়গা আছে। তাই এখানে যখন অন্য একজন আসবে এই 5টা ভিতরে ঢুকে যাবে। কিন্তু আমি অনেককে দেখছি এটাকেও উড়াই নিয়ে গেছে অন্যদিকে। এটা কেন যাবে? ও তো ভিতরে জায়গা আছে, ভিতরে ঢুকে যাবে সে, কিন্তু ওর ভিতরে যাওয়ার জায়গা নেই, ওর কোথাও যাওয়ার জায়গা নেই, সেজন্য ও চলে যায় এখান থেকে, ওকে বের করে দেয়। বুঝা গেছে তো? শুধু কপারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে যে এটা সরে যায়, কিন্তু অন্য কারো ক্ষেত্রে এই ঘটনা ঘটবে না, ভিতরে ঢুকে যাবে তোমরা। এখানে অন্য লোন ফেয়ারগুলো ঢুকে যাবে। তো কপারের ক্ষেত্রে যেটা হয়, যখন এটা আসে, হ্যালো, হ্যাঁ একটু পরে, 2-3 মিনিট। হ্যাঁ দেখো এখানে কিন্তু কি হয়, যেহেতু ওর ভিতরে ঢোকার জায়গা নাই, সে যাবে কোথায়? দেখো ওরা আছে 4 জন, কপারের ক্ষেত্রে 4 জন, কপারে কিন্তু 6 জন না, কপারে জায়গা থাকে 4 জন। এই 4 জন কোথায় বসে দেখো, এই ওইটাকে উড়াই এখানে নিয়ে যায়। তখন তার সংকলন হয় DSP2। খেয়াল রাখবে DSP2 হলে কিন্তু সমতলীয় বর্গাকার হবে, চতুস্তলকীয় নয়। ডি থাকলে হয় বর্গক্ষেত্র, না হয় অষ্টতলকীয়। ডি থাকলে, কিন্তু ডি না থাকলে যদি SP3 হয় তাহলে হয় চতুস্তলকীয় বা পিরামিডীয়, এই জাতীয় হয়। খেয়াল থাকবে তো? কিন্তু ডি থাকলে হবে সমতলীয় বর্গাকার। তো সমতলীয় বর্গাকার দেখতে কিরকম? সেন্টারে কপার, এটা হচ্ছে সমতলীয় বর্গাকার, বর্গক্ষেত্রের মতো। যাক, আমরা আশা করি এতদিন যা শিখছি সেগুলো আবার একটু জাবর কাটার মতো মনে করিয়ে দিলাম, যাতে করে ভুলে না যায়। এইগুলোর উপর আবার পরীক্ষা হবে, তখন একটু সিরিয়াসলি দেবে সবাই। এভাবে 2-3 জন প্লাস পেলে তো হবে না, সবাইকে পেতে হবে। ঠিক আছে?